দীর্ঘ ১৫ মাসের নিপীড়ন, নির্যাতন, দফায় দফায় নৃশংস হামলার মাধ্যমে সাধারণ ফিলিস্তিনিদের জীবনকে রীতিমতো নরকে পরিণত করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। তবে যুদ্ধের এই পর্যায়ে যখন প্রতিরোধ যোদ্ধাদের প্রতিঘাতে ঘায়েল তেল আবিব, তখন যুদ্ধ বন্ধে নিজেদের সম্মতি প্রকাশ করল ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধে সম্মতি জানালো ইসরায়েল। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে। এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম KAN নিউজ এক প্রতিবেদনে বলেছে, কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে, একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস। KAN এর ওই প্রতিবেদনের পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। হামাসের একটি সূত্র KAN কে আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। উক্ত বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এর মধ্যে অন্যতম বিষয় হল মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ। এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে, তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তবে এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। সেনাদের নির্বিচার হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে পুরো ভূখণ্ড জুড়ে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পাশাপাশি লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইহুদিবাদী এ দেশটি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। দখলদার ইসরায়েলি হামলার শিকার ওই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসার বন্দরও রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক নৈশভোজের অনুষ্ঠানে হাসি মুখে কথা বলতে দেখা গেছে। উক্ত মুহূর্তের ছবি অল্প সময়ের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গেল বছর অগাস্টে শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। এরপর হত্যাসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস গত ১০ জানুয়ারি শুক্রবার প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামী লীগপন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্টারমারের নিজ নির্বাচনী এলাকায় প্রায় ৬,০০০ বাংলাদেশি ভোটার রয়েছেন। সেই ভোটগুলো পেতে স্টারমারকে সক্রিয়ভাবে সহযোগিতা করে আওয়ামী লীগপন্থী কর্মীরা। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস, তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, সংখ্যালঘু বাংলাদেশি ব্রিটিশ ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের জন্য সবচেয়ে ভালো বাহন, তবে তারা ভুল ধারণার মধ্যে আছে। তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছুই পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য যে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নামে একটি সংগঠন যুক্তরাজ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সে সময় থেকেই লেবার পার্টির প্রচারণায় ভূমিকা রেখে আসছে। তবে এই সংগঠনকে আওয়ামী লীগ পন্থী বলে মনে করা হয়। এ বিষয়ে লেবার পার্টি বলেছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এটি রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া, তাই এই সংগঠন কোনো অস্বাভাবিক কিছু নয়। তবে সমালোচকরা মনে করছেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে লেবার পার্টির নতুন কৌশল গ্রহণের সময় এসেছে। কেননা আনোয়ারুজ্জামানের সঙ্গে স্টারমারের এই সাক্ষাৎ যুক্তরাজ্যের রাজনীতিতে দৃশ্যত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে পতিত হচ্ছে। গত বছর ১ অক্টোবর ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরান। ওই ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উক্ত দিন ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই হামলার পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ কমে বাড়ছে। তবে সেই চাপকে উপেক্ষা করে এবার ইসরায়েলের টাস ইরান জানিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ১১ জানুয়ারি শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানান, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিসের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি আমাদের শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল। প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে IRGC প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে, যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেন গুলি করে গুড়িয়ে দিতে পারেন। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই IRGC প্রধান। এদিকে শত্রুদের মনে কাঁপন ধরাতে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ভিডিওটিতে ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC প্রধান হোসেন সালামিকে ঘাঁটিটি পরিদর্শন করতে দেখা গেছে। জানা গেছে, ওই ঘাঁটি থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ঘাঁটিটি পার্বত্য অঞ্চলে অবস্থিত, তবে ভিডিওটিতে ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। এমন সময় ঘাঁটিটির ভিডিও সামনে আনা হলো যখন কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশেই IRGC প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এছাড়া সে সময় ইরানের উপর বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েল গাজায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস নির্মূলের যে স্বপ্ন নিয়ে বর্বর নৃশংসতা চালিয়ে যাচ্ছে, নেতানিয়াহুর সে আশা যে পূরণ হবার নয় তা প্রমাণ করে দিচ্ছে শক্তিশালী এই সংগঠনটি। দখলদার সেনারা আহত নিহত হচ্ছেন নিয়মিতই। হামাসের যুদ্ধ কৌশল যে দুর্ভেদ্য। এবার হামাসের সঙ্গে লড়াইয়ে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 6 ইসরায়েলি সেনা। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন 402-এ পৌঁছেছে। নিহত 4 সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার ফেডোরেঙ্কো, স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ,
সার্জেন্ট ইয়াহাভ মায়ান এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনের টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে, যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে। এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজায় 3 জন ইসরায়েলি সেনা নিহত হন। বেইত হানুনে অভিযান চলাকালে সেনাদের ট্যাঙ্কের উপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় হামাস। সব মিলিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় প্রাণহানি দেখল ইসরায়েল। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে গাজা উপত্যকায় 46,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 1,10,000 মানুষ আহত হয়েছে। তবে মেডিকেল জার্নাল ল্যান্সেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত 40% বেশি। ইসরায়েল বলেছে, তারা নভেম্বর পর্যন্ত প্রায় 18,000 হামাস যোদ্ধা এবং 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আরও 1,000 যোদ্ধাকে হত্যা করেছে।